প্রিয় শিক্ষার্থীরা এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই গণিত ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সারোয়ার সাদেক, আমি অত্র কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক। আমি তোমাদের সাথে আজকে কথা বলবো সরলরেখা, তৃতীয় অধ্যায় সরলরেখা নিয়ে কথা বলবো। ইতিমধ্যে তোমাদের সরলরেখার উপর দুটো ক্লাস হয়েছে। আকবর স্যার এবং সোহরাব হোসেন স্যার তোমাদের ক্লাস নিয়েছেন। আশা করি তোমরা ক্লাসগুলো বুঝেছ। আর এরই ধারাবাহিকতায় আজকের এই নিবেদন, আজকের এই ক্লাস আমরা আজকে শিখব ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্কের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা প্রতিষ্ঠা করব এবং সেটা প্রয়োগ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি কাজ করব? ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক, তোমরা তো ইতিমধ্যে শিখে ফেলেছো স্থানাঙ্ক কি জিনিস। তো আমরা সেই স্থানাঙ্ক নিয়ে একটা যে ত্রিভুজ, তিনটা বিন্দু যোগ করে যে ত্রিভুজটা হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে চাই প্রিয় শিক্ষার্থীরা। তো আমরা সূত্রের প্রথম প্রতিষ্ঠা করব, তারপরে এটা কিছুটা প্রয়োগ করব, কিছু অঙ্ক সলিউশন করার মাধ্যমে আমরা এটা আসলে প্রয়োগ করব প্রিয় শিক্ষার্থীরা। তো দেখো, এখানে একটা ত্রিভুজ আছে এ বি সি। তো এ এর স্থানাঙ্ক হলো x1 y1, বি এর স্থানাঙ্ক x2 y2, সি এর স্থানাঙ্ক x3 y3। তো তোমরা কিন্তু এসএসসি লেভেলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সূত্র ইতিমধ্যে শিখেছো, কিন্তু দেখো আজকে আমরা একটা ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করাটা শিখবো। একটু উপস্থাপন করি প্রিয় শিক্ষার্থীরা। দেখো, আমরা যা কথা বলেছিলাম যে ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয় স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো দেখো, আমি শীর্ষবিন্দু স্থানাঙ্ক তিনটা ধরে নিলাম যে এ বি সি, যেখানে এ মানে হচ্ছে x1 y1, বি এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, সি এর স্থানাঙ্ক হচ্ছে x3 y3। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি এই যে স্থানাঙ্ক ব্যবস্থা আছে, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, x অক্ষ, y অক্ষ আর মূল বিন্দু, আমি এখান এই এ বি সি থেকে ও এক্স অর্থাৎ এক্স অক্ষের উপরে তিনটা লম্ব অঙ্কন করব। একটা হচ্ছে কি এ এম, বি থেকে বিএল, সি থেকে সিএন লম্ব অঙ্কন করেছি। তাতে করে দেখো আমরা এ বিন্দুর যদি আমরা হিসাব করি, তাহলে ওএম হচ্ছে এ বিন্দুর ভুজ, অর্থাৎ ওএম ইজ ইকুয়াল টু হচ্ছে x1, এম হচ্ছে এ বিন্দুর কোটি, অর্থাৎ এম ইজ ইকুয়াল টু হচ্ছে y1। একইভাবে ওএল হচ্ছে x2, বিএল হচ্ছে y2, ওএন হচ্ছে x3 আর সিএন হচ্ছে y3। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা যদি এই পরিমাপগুলি জানি, এবার দেখো আমরা চাচ্ছি কি ln কত, l থেকে n, এই যে ln। তো ln মানে হচ্ছে দেখো ওএন মাইনাস ওএল। তো আমরা ইতিমধ্যে বলেছি যে ওএন মানে হচ্ছে x3 আর ওএল মানে হচ্ছে x2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ln সমান বের হয়েছে কত? ln সমান আমরা নির্ণয় করতে পেরেছি x3 মাইনাস x2। একইভাবে lm মানে কত দেখো, lm মানে হচ্ছে ওএম মাইনাস ওএল। প্রিয় শিক্ষার্থীরা, তো ওএম মাইনাস ওএল মানে হচ্ছে কত? x1 মাইনাস x2। একইভাবে mn মানে হচ্ছে ওএন মাইনাস ওএম, তাহলে ওএন মানে হচ্ছে x3 আর ওএম মানে হচ্ছে x1। সো আমরা তিনটা দৈর্ঘ্যের মান পেলাম ln, lm, mn। আমরা এগুলো কাজে লাগবে একটু পরে। আচ্ছা, এবার আসো, আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করতে চাই। এবার জ্যামিতিক ভাবে দেখো তো এবিসি মানে কি। এবিসি মানে হচ্ছে এখানে এ বি এল এম, এই যে ট্রাপিজিয়ামটা আছে, সাথে যদি আমরা এই ট্রাপিজিয়ামটা যোগ করি এ এম এন সি, তাহলে দুটো ট্রাপিজিয়ামের যোগফল থেকে যদি আমরা এই নিচের এই যে ফাঁকা দেখা যায় বি এল এন সি, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বিয়োগ করি, তাহলে দেখো এখানে রঙিন যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল নির্ণয় করা যায়। আমি আরো একবার বলি, এ বি এল এম এই ট্রাপিজিয়াম, এ এম এন সি এই ট্রাপিজিয়ামে, এই দুইটা ক্ষেত্রফল যোগ করার পর এই যোগফল থেকে আমি বি সি এন এল এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা যদি বিয়োগ করি, তাহলে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা থেকে যায়। এই কারণে আমি লিখেছি
ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ট্রাপিজিয়াম ABLM প্লাস ট্রাপিজিয়াম MNC এটা থেকে বিয়োগ করেছে ট্রাপিজিয়াম BLNC এর ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীরা, তো একটু যদি দেখি যে ট্রাপিজিয়াম ABLM এর ক্ষেত্রফল কত। ABLM তো আমরা লিখেছি, দেখো M প্লাস BL ইন্টু LM। তোমরা তো জানো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত, সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব ইন্টু হাফ। তাহলে কি হচ্ছে, ABLM এর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে এর দুইটা হাফ ইন্টু এর দুইটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্যর যোগফল ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব। একইভাবে প্রিয় শিক্ষার্থীরা, আমরা AMNC এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল একইভাবে আমরা লিখেছি হাফ ইন্টু M প্লাস CN ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব MN, এবং BLNC এটার ক্ষেত্রফল আমরা লিখেছি হাফ ইন্টু BL প্লাস CN ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব LN। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমাদের এই যে LN, MN, LM, আমরা এখানে এই দূরত্বগুলো কত সেটা আমরা নির্ণয় করেছি। আর এছাড়া দেখো AM সম্পর্কে আমরা বলেছি, AM হচ্ছে A বিন্দুর কুটি মানে Y1, তারপর BL হচ্ছে B বিন্দুর কুটি মানে Y2, CN হচ্ছে C বিন্দুর কুটি মানে Y3। আমরা এই সবগুলো মান এখন এই এতে বসাই, M BL এখান থেকে বসাই, আর LM MN LN এগুলো মানগুলো এখানে নির্ণয় করা হয়েছে ইতিমধ্যে, এগুলো আমরা এখানে পুট করি, বসাই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, ক্ষেত্রফল দাঁড়াচ্ছে Y1 প্লাস Y2, আর আমরা তো মধ্যবর্তী দূরত্ব ছিল প্রথম ট্রাপিজিয়ামের x1 মাইনাস x2, তারপরটা এখানে x3 মাইনাস x1, এরপরটা Y2 প্লাস Y3 ছিল সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য, আর মধ্য দূরত্ব ছিল x3 মাইনাস x2। প্রিয় শিক্ষার্থীরা, এবার জাস্ট একটু ক্যালকুলেশন করতে চাই। তো ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি, ধরো এটাকে x1 দিয়ে একবার গুণ করব, এটাকে x2 দিয়ে একবার গুণ করব, একইভাবে এই রাশিগুলোকে x3 দিয়ে একবার গুণ করব, আবার x1 দিয়ে গুণ করব, একইভাবে এটাকে x3 দিয়ে একবার গুণ করব, আবার এটাকে x2 দিয়ে গুণ করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এই গুণফলগুলোকে একত্রে কিভাবে লিখেছি, x1 ইন্টু y1 প্লাস y2, এখানে দেখো x1 ইন্টু y1 প্লাস y3, এখানে যেহেতু মাইনাস আছে আমি লিখতে পারি মাইনাস y1 মাইনাস y3। তাহলে কি দাঁড়াচ্ছে, x1 এর সাথে থাকবে y1 প্লাস y2 মাইনাস y1 মাইনাস y3, আমরা একত্রে লিখেছি। একইভাবে দেখো x2 এর সাথে কারা আছে, x2 এর সাথে আছে এখানে মাইনাস y1 মাইনাস y2, আর এখানে আছে x2 এর সাথে এই মাইনাস মাইনাস প্লাস y2 প্লাস y3। সো আমরা লিখেছি y2 প্লাস y3 মাইনাস y1 মাইনাস y2। প্রিয় শিক্ষার্থীরা, x3 এর সাথে আমরা দেখো এখানে x3 এর সাথে আছে y1 প্লাস y3, আর এখানে আছে মাইনাসের y2 মাইনাস y3। সো আমি লিখেছি x3 ইন্টু y1 প্লাস y3 মাইনাস y2 মাইনাস y3। প্রিয় শিক্ষার্থীরা, তো দেখো একটু আমরা যদি আর একটু দেখি বিষয়টা খেয়াল করো, একটু ক্যালকুলেশনটা আর একটু ইয়ে করি, যোগ বিয়োগ করি, তাহলে এখানে দেখো y1 কাটা যায়, এখানে কাটা যায় কত y2 কাটা যায়, এখানে কাটাকাটি যাচ্ছে কত y3, তাহলে থাকবে কি আসলে x1 ইন্টু y2 মাইনাস y3, x2 ইন্টু y3 মাইনাস y1, x3 ইন্টু y1 মাইনাস y2। তো আমরা একটু একত্রে লিখেছি, যে প্লাসগুলো একত্রে লিখলাম, মাইনাস দিয়ে মাইনাসগুলো লিখেছি। দেখো তো x1 y2, x2 y3, x3 y1, আর এখানে মাইনাস দিয়ে লিখেছি x1 y3, তারপরে x1 y3, এখানে থাকবে কত মাইনাসের x2 y1, আর এখানে x3 y2, এগুলো নেগেটিভগুলো একসাথে লিখছি, পজিটিভগুলো একসাথে লিখছি। সুতরাং এটা হলো আমার কি নির্ণয় ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা যদি দেখো এটাকে একটা নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করা যায়, এবং আসলে আমরা নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করতে দেখো তো কি আসছে ABC, তাহলে হাফ ইন্টু একটা নির্ণায়ক হচ্ছে ABC এর ক্ষেত্রফল, আর নির্ণায়কের প্রথম সারিটা হচ্ছে প্রথম বিন্দুর ভুজ,
আর সাথে একটা 1, সরি, প্রথম সারিটা হচ্ছে বিন্দুগুলোর ভুজ, প্রথম কলামটা হচ্ছে বিন্দুগুলোর ভুজ নিয়ে গঠিত, দ্বিতীয় কলামটা বিন্দুগুলোর কুটি নিয়ে গঠিত, আর তৃতীয় কলাম 1 1 1 এইভাবে গঠিত। তাহলে কি হচ্ছে বিষয়টা, এবিসির ক্ষেত্রফল মানে যেখানে এ হচ্ছে x1 y1, বি হচ্ছে x2 y2, সি হচ্ছে x3 y3, x1 y1 x2 y2 x3 y3, এটাকে আমরা এই ক্ষেত্রফলটাকে আমরা নির্ণায়কের সাহায্যে প্রকাশ করতে পারি। আর সেই প্রকাশটা হচ্ছে কি, প্রথম কলামটা হচ্ছে বিন্দুগুলোর ভুজ, দ্বিতীয় কলাম হচ্ছে বিন্দুগুলোর কুটি, এবং তৃতীয় কলাম হচ্ছে 1 1 1। আর এই নির্ণায়কের সাথে হাফ গুণ করলে আমরা কি পাই, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দুইটা ওয়ে, এটা এইভাবে করতে পারি অথবা এইভাবেও করতে পারি। এটা কার্যত এখান থেকে আসছে, এখান থেকে আমরা এই নির্ণয়টা নির্ণয় করতে পারি, অথবা নির্ণয়টা বিস্তার করলে আমরা এই রাশিগুলোই পাবো। প্রিয় শিক্ষার্থীরা, তো তাহলে কি হচ্ছে বিষয়টা, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটা ফর্মুলা পেয়ে গেলাম, এইভাবে অথবা এইভাবে। আর এই ফর্মুলাটা ডিরাইভ হয়েছে কোথা থেকে, আমাদের ওই জ্যামিতিক চিত্র থেকে। হ্যাঁ, তো আমরা আসলে এটাকে আমরা মূল নিয়মে বলতে পারি, যে এই নিয়মে আসলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করাটা সূত্র প্রয়োগ তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাই বলেছিলাম যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বিন্দুর সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটা ফর্মুলা ডিরাইভ করব, প্রমাণ করব, তারপর এটা প্রয়োগ করব। প্রিয় শিক্ষার্থীরা, তো একটু নোট আমরা যদি নিয়ে দেখো, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর মধ্যে যদি একটা মূল বিন্দু হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা এইভাবে সংক্ষেপে লিখতে পারি, x1 y2 minus x2 y1 half into x1 y2 minus x1 y2 minus x2 y1। যদি একটা শীর্ষবিন্দু কি হয়, মূল বিন্দু হয়। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা নোট আমরা নেই, দেখো যদি চারটা বিন্দু নিয়ে থাকে, চারটা বিন্দু দ্বারা বুঝতে পারছি কি হবে, একটা চতুর্ভুজ হবে। এই চতুর্ভুজ অথবা আয়তক্ষেত্র হতে পারে, চতুর্ভুজের বিশেষ ক্ষেত্রে আয়তক্ষেত্র হতে পারে, আমরা চতুর্ভুজ বলবো বিশেষ করে। তো এই চতুর্ভুজের ক্ষেত্রফল হবে এরকম যে x1 y2 x2 y3, তারপরে x3 y4 x4 y1 মাইনাস উল্টোটা y1 x2, তারপর y2 x3 y3 x4 আর y4 x1। এই সিরিয়ালে আমরা যখন আসি, তাহলে একটু ব্র্যাকেটটা আসে না এখানে। তো যাই হোক, এটা হলো কি এই চতুর্ভুজের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে আয়তক্ষেত্র লিখেছি, সকল চতুর্ভুজের জন্য এটা প্রযোজ্য। আবার দেখো, এবিসি ত্রিভুজের যে তিনটা বিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজটা, যদি ত্রিভুজ না হয়, তো ত্রিভুজ কখন হবে না, যদি তিনটা বিন্দু একই লাইন বরাবর থাকে, একই সরলরেখা বরাবর থাকে। তো সেই ক্ষেত্রে বুঝতে পারছো, যদি ত্রিভুজ না হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য। তাহলে আমরা এই কথাটাই বলেছি, এইভাবে এবিসি ক্রমান্বয়ে গৃহীত তিনটে বিন্দু সমরেখা হবার প্রয়োজনীয় শর্ত। সমরেখা মানে তিনটা বিন্দু একই সরলরেখায় থাকে। খেয়াল করো, যদি এই তিনটা, যে কোনো তিনটা বিন্দু যদি একই সরলরেখায় থাকে, এটা ত্রিভুজ গঠন করছে না। তার মানে আমি থিওরিটিক্যালি যে ত্রিভুজের ক্ষেত্রফল পাই, সেটা ইকুয়াল টু শূন্য হতে বাধ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা বলছি, এবিসি ক্রমান্বয়ে গৃহীত তিনটি বিন্দু সমরেখা হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হলো এবিসি এর ক্ষেত্রফলটা কি হবে, শূন্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার একটা প্রবলেম সলভ করতে চাই। আমরা এটাই তোমাদের বলেছিলাম যে, আমরা শুরুতে বলেছিলাম কি, যে এই শীর্ষবিন্দুর সাহায্যে, স্থানাঙ্কের সাহায্যে আমরা কি করতে পারবো, একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র নির্ণয় করব, প্রমাণ করব, আর এটার প্রয়োগ করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা দেখো দিয়েছি আমরা যে এ বি সি শীর্ষবিন্দু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। করার পর এর সাহায্যে, যে আমি চিত্রটা অঙ্কন করেছি এ বি সি, আর এর সাহায্যে এ হতে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করে, এই লম্বটা নির্ণয় করতে বলেছি। তো তার প্রথম ধাপে আসি। প্রথম ধাপে হলো কি, আমরা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষেত্রফল দেখো, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, এ হলো 5 6, বি হলো -9 1, সি হলো -3 -1, আর 1 1 1। আমরা কি বলেছিলাম তখন, খেয়াল করো, যে তিনটা শীর্ষ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে প্রথম হাফ ইন্টারটা নির্ণয়, যেখানে নির্ণয়ের প্রথম কলাম হচ্ছে ভুজগুলো নিয়ে গঠিত, দ্বিতীয় কলাম কুটি নিয়ে গঠিত, তৃতীয় কলামটা 1 1 1 এইভাবে গঠিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু ক্যালকুলেট করি, এটা বিস্তার করি, তাহলে আমাদের ক্ষেত্রফলটা চলে আসে। দেখো, ওকে প্রিয় শিক্ষার্থীরা,
আমাদের ক্ষেত্রফলটা দেখো 29 বর্গ একক। বিস্তারটা আশা করি তোমরা সবাই জানো। আচ্ছা, তারপর আমি একটু ব্যাখ্যা করি। 5 ইন্টু প্রথম সারি সাপেক্ষে আমরা বিস্তার করেছি। 5 ইন্টু এই দুইটা গুণফল 1 মাইনাসের 1 মানে হচ্ছে 1 প্লাস 1। তারপরে এটার সহগুণক জানো, মাইনাসের সাথে লিখছে মাইনাসের 6 ইন্টু এই কলাম এই সারে বাদ দিলে থাকে এই দুইটার গুণফল মাইনাস এই দুইটার গুণফল, মানে মাইনাসের 9 প্লাসের 3। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে 1 ইন্টু তার সহগুণক প্লাসের সাথে প্লাস লিখেছি। তাহলে 1 ইন্টু তার ইয়েটা কত আসে, 1 ইন্টু মাইনাসের মাইনাস 1 হচ্ছে প্লাসের 9 আবার প্লাসের 3। তারপর দেখো 1 1 2 মাইনাস 9 আর 3 হচ্ছে মাইনাস 6, 9 3 12। তাহলে যদি যোগ করি তাহলে এটা আসে 5 দুগুণে 10, তারপর এখানে 6 6 6 36, 9 আর 3 12 12 এখানে। তাহলে যোগ করলে কত আসে 29। এখানে আসলে আসবে 58/2। আমরা একত্রে ক্যালকুলেট করে লিখে ফেলছি 29। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো ক্যালকুলেটর ব্যবহারকারী করো। তো যাক, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত আসছে 29 বর্গ একক। আচ্ছা, এবার আমাদেরকে বলেছে নেক্সট কোশ্চেনে যাই যে এর সাহায্যে এ হতে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছি 29। এটার সাহায্য নিয়ে আমরা কি করব, বিসি হতে এই এ হতে বিসির উপর যে লম্বটা আছে তার দৈর্ঘ্য নির্ণয় করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে ধরে নিয়েছি লম্বর দৈর্ঘ্য কত h। আচ্ছা, তো আমরা একটু প্রথম ধাপে কি করব, বি আর সি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করব। মধ্যবর্তী দূরত্ব মানে কি, অ্যাকচুয়ালি বিসি এর দৈর্ঘ্য, ভূমিটা দৈর্ঘ্য। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এ হতে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এড ইজ ইকুয়াল টু h। তারপরে আমরা পাই বিসি ইজ ইকুয়াল টু দৈর্ঘ্যটা কত, ভুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ কুটিদ্বয়ের অন্তরের বর্গ আর এই সমষ্টিটা বর্গমূল। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা এই দৈর্ঘ্য নির্ণয় করার জন্য ফর্মুলা ডিরাইভ করেছি। এই ধরনের অঙ্ক প্রথম ক্লাসে করেছি প্রিয় শিক্ষার্থীরা। তো আমি আশা করি এটা ব্যাখ্যা করার দরকার নেই, আমি জাস্ট ফর্মুলা সরাসরি লিখেছি। বি আর সি এর দূরত্ব অর্থাৎ বিসি এর দৈর্ঘ্য মানে হচ্ছে এই বিন্দু দুইটার ভুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ কুটিদ্বয়ের অন্তরের বর্গ আর এই সমষ্টিটা বর্গমূল। তাহলে আমরা কি পেয়েছি 2√10। আচ্ছা, তাহলে এই ভূমির দৈর্ঘ্য পেয়েছি 2√10, উচ্চতা আমি ধরেছি h, ক্ষেত্রফল যথারীতি আছে কত 29। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এবার যেটা করতে চাই সেটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য অন্য একটা ফর্মুলা তোমরা জানো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে হাফ ইন্টু বিসি ইন্টু h ইজ ইকুয়াল টু হচ্ছে কত 29, যেখানে বিসি হচ্ছে 2√10। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু h ইজ ইকুয়াল টু কত, ত্রিভুজের ক্ষেত্রফল। আর ত্রিভুজের ক্ষেত্রফল ছিল কত 29। তো এখান থেকে দেখো আমরা খুব সহজেই h ক্যালকুলেট করতে পারি। 2 কাটা যায়, থাকে কত, h মানে হতো 29/√10। তো আমরা সাধারণত নিচে বর্গমূলের চিহ্নটা রাখি না, তোমরা তো জানো প্রিয় শিক্ষার্থীরা। এই কারণে আমরা আসলে কি করলাম, এই কারণে আমরা যেটা করেছি সেটা হলো যে √10 দিয়ে হরলবকে গুণ করেছি, আর গুণ করাতে নিচে আসছে 10 আর উপরে √10 চলে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আরেকটা অঙ্ক করতে চাই। এবিসি বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে 1 2 -5 1 xy এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 18 বর্গ একক। তাহলে দেখাতে বলছে যে x - 6y - 25 = 0। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু আগে আমরা করেছি কি যে জাস্ট ক্ষেত্রফল নির্ণয় করেছি, এর সাহায্য নিয়ে আমরা এই একটা শীর্ষ থেকে অন্য একটা বাহুর, ত্রিভুজের অন্য একটা বাহুর উপর যে লম্বটা আছে তার দৈর্ঘ্যটা নির্ণয় করেছে। আর এইবার দেখো কি বলেছে, এবিসি এর শীর্ষবিন্দু একটা চলমান বিন্দু দিয়েছে, যে যাই হোক এবার একটা সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো শর্তটা কি, যে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 18 বর্গ একক। তাহলে আমরা এবার প্রথম ধাপে কি করব, আমাদের যে ফর্মুলা আছে এই ফর্মুলা অনুসারে এই ত্রিভুজটা ক্ষেত্রফলটা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, আমরা কাজ শুরু করে দেই। হ্যাঁ, দেওয়া আছে ত্রিভুজ শীর্ষবিন্দু ত্রয়, তারপর নির্ণায়কের সাহায্যে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করি। তাহলে ক্ষেত্রফলটা তো আমরা বলেছি ইতিমধ্যে কি, হাফ ইন্টু এটা নির্ণায়ক,
যেখানে নির্ণায়কের প্রথম কলাম হচ্ছে এই তিনটা বিন্দুর ভুজ নিয়ে গঠিত, দ্বিতীয় কলাম বিন্দু তিনটার কুটি নিয়ে গঠিত, তৃতীয় কলামটা 1 1 1 এইভাবে থাকবে। তারপর আমরা কি করব, বিস্তার করব। ওকে, বিস্তার করে ফেলি। আচ্ছা, বিস্তার করার পর দেখো 1 * 1 - y - 2 * -5 - x প্লাস 1 * -5y - x আসছে। এটা ক্যালকুলেট করি একটু, তাহলে আসছে কি জাস্ট 1 * 1 - y, এখানে আসছে 10 প্লাস 2x, এখানে আসছে -5y - x। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে পাই হাফ ইন্টু x - 6y + 11। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের হলো এটা হলো কি ত্রিভুজটার ক্ষেত্রফল। তো আমরা তো জানি এই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল কত, 18। তাহলে এটাকে সমান কত আসছে, 18 আসছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা ইকুয়াল টু 18 আসছে। সুতরাং x - 6y + 11 ইকুয়াল টু কত, 36। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ক্যালকুলেট করি আমরা, তাহলে পাই x - 6y - 25 ইকুয়াল টু 0। তাহলে এই ছিল আমাদের প্রশ্ন, আর এই ছিল এটা সাপেক্ষে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি সবাই বুঝেছি। জাস্ট ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া ছিল, সেখান থেকে আমরা একটা সমীকরণ নির্ণয় করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো একটা প্রবলেম সলভ করতে চাই। একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ধরো এইভাবে। প্রথম কথা হলো যে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করো। তো আমরা তো একটা শর্ত পড়েছিলাম, শর্তটা ছিল সমরেখা শর্ত। এখানে বলছে দেখো যে t = 2 অথবা t = -1/2 হলে বিন্দুগুলো সমরেখা হয়। তো আমরা যদি সমরেখার জায়গাটা থেকে আরো একবার একটু দেখে আসি কি হয়, একটু দেখি তো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখে আসতে চাই সমরেখা হওয়ার শর্তটা কি ছিল। হ্যাঁ, বলছিলাম যে এবিসি ক্রমান্বয়ে গৃহীত তিনটি বিন্দু সমরেখা হওয়ার প্রয়োজনীয় ও যথাশর্ত হলো কি এর ক্ষেত্রফলটা 0 হওয়া। তার মানে দাঁড়াচ্ছে আমাদের যে তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে, ওখান থেকে আমরা কি করব, প্রথম ধাপে আমরা করব ক্ষেত্রফল নির্ণয়ের সাহায্য নিয়ে। আমরা যে সূত্রটা ইতিমধ্যে ডিরাইভ করেছি, সেই সূত্রের সাহায্য নিয়ে প্রথম ধাপে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তারপর আমরা এই তিনটা বিন্দু সমরেখা হওয়ার শর্ত হলো ক্ষেত্রফল ইকুয়াল 0, সেখান থেকে t = 2, t = -1/2 সেটা নির্ণয় করব। তাহলে আমরা কাজ শুরু করে দিই। প্রথম ধাপে কি করব, বিন্দুত্র দেওয়া আছে, লিখেছি আমরা। তারপরে এটা নির্ণয়কের সাহায্য নিয়ে তার ক্ষেত্রফলটা নির্ণয় করি। আচ্ছা, এবার যেটা আমরা বিস্তার করব না, প্রথম সারি সাপেক্ষে সাধারণত আমরা বিস্তারটা করে থাকি। তাহলে প্রথম সারি সাপেক্ষে বিস্তার আমরা শুরু করে দিই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো t + 1 ইন্টু এই কলাম এই সারি অফ থাকবে, তাহলে 3 - 2t, তারপরে 1 ইন্টু তার সহগুণ হচ্ছে মাইনাসের, তাহলে এটা বন্ধ, 2t + 1 - 2t + 2 -1, মাইনাসটা আসলে গুণ করে ফেলেছি তো একবারেই, এই কারণে হয়েছে তোমাদের কত, 2t + 2 - 2t + 1। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে 1 ইন্টু তার সহগুণক, তাহলে আসে কি এই দুটো গুণফল মাইনাস এই দুটো গুণফল একইভাবে আমরা লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বিস্তার করা সম্পন্ন হয়েছে। এইবার আমরা একটু ক্যালকুলেট করে যোগ বিয়োগ করে একটু রাশিগুলি কমিয়ে নিয়ে আসি, কি হয় একটু দেখি। তাহলে যোগ বিয়োগ করার ফলে আমরা এই অবস্থা পেয়েছি, এবং এটাই হলো আমাদের ফলাফল। আমরা বলেছিলাম কি এই শীর্ষবিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার বলেছে যদি t = 2 অথবা t = -1/2 হয়, t = 2 অথবা t = -1/2 হয়, তাহলে বিন্দুগুলো সমরেখা। তাহলে আমরা প্রথমে দেখি সমরেখা হওয়ার শর্ত কি ছিল। সমরেখা হওয়ার শর্ত ছিল এই ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হওয়া। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা কি হচ্ছে, সমরেখা। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে, 0 হবে। আমরা বলছিলাম যে যথেষ্ট এবং প্রয়োজনীয় শর্ত হচ্ছে কি ক্ষেত্রফলটা 0 হওয়া। তাহলে এটা 0 হচ্ছে, ক্ষেত্রফলটা 0। তাহলে আমরা দেখি ক্যালকুলেট করি 0 হতে কি হচ্ছে, এটা যেগুলো 0, তাহলে এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি আসে উৎপাদক বিশ্লেষণ করলে, মিডল টার্ম করো এটাকে, 2t² - 2t - t মাইনাস, সরি 2 × 4 তো, 2t² 2t² - 4t
প্লাস টি মাইনাস টু। ওকে, তাহলে টুটি যদি কমন নেই তাহলে টি মাইনাস টু আসবে। পরবর্তী ধাপে যখন প্লাসের ওয়ান কমন নিব তাহলে কি আসবে, টি মাইনাস টু আসবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, সেখান থেকে আমরা পেয়েছি টি মাইনাস টু ইন্টু টু এস টি প্লাস ওয়ান। আমি এখানে ডিটেল দেখাই নাই, তোমরা আশা করি একটু করে নিবা, করলে হয়ে যাবে। এটা হবে টু টি স্কোয়ার মাইনাস ফোর টি প্লাস টি মাইনাস টু। এই মিডলটা আমরা তোমরা করে তারপরে কমন টমন নিলে এটা পাবো। তাহলে দেখো এখানে এটা ইকুয়াল টু জিরো আসছে, তো হাফ তো কখনো জিরো না, তাহলে কি হবে, হয় টি মাইনাস টু ইকুয়াল টু জিরো অথবা টু টি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আসবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি টু টি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আসে তাহলে টি ইজ ইকুয়াল টু মাইনাসের হাফ, আর টি মাইনাস টু ইকুয়াল টু জিরো টি ইজ ইকুয়াল টু টু। এই কারণে আমরা লিখেছি টি ইজ ইকুয়াল টু মাইনাস হাফ অথবা টু হয়। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তৈরি হয়েছে এবং আমরা দেখেছি সমরেখা হলে টি ইজ ইকুয়াল টু টু অথবা টি ইজ ইকুয়াল টু হচ্ছে কি মাইনাসের হাফ। ক্ষেত্রফলটা আসছে এটা, আর সমরেখা হওয়ার বদলতে আমরা পেয়েছি এটা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো একটা প্রবলেম করতে চাই। এবার হচ্ছে এই তিনটা শীর্ষবিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 19.5। তাহলে টি এর মান নির্ণয় করতে বলেছেন। তাহলে আমরা প্রথম ধাপে কি করব, নির্ণায়কের সাহায্য নিয়ে এই ক্ষেত্রফলটাকে তৈরি করবো। আমি ইতিমধ্যে যে সূত্র ডিরাইভ করেছি নির্ণায়ক ত্রিভুজের ক্ষেত্রফল, সেটার সাহায্যে আমরা কি করব, ক্ষেত্রফল নির্ণয় করব। তারপর ক্ষেত্রফল সমান সমান এটা সারণীর বসিয়ে আমরা কি করব, টি এর মানটা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখেছি দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত, 19.5। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি সূত্রের মাধ্যমে কি, হাফ ইন্টু একটা নির্ণায়ক, যেখানে প্রথম কলাম হচ্ছে বিন্দুগুলোর ভুজ, দ্বিতীয় কলাম বিন্দুগুলোর কোটি, আর তৃতীয় কলাম 1 1 1 এইভাবে তৈরি হয়েছে। তো এটা সমান সমান কত, 19.5। এবারে বিস্তার করে ফেলি, তাহলে 3 ইন্টু 5 মাইনাস টি, তারপরে 4 ইন্টু আমরা লিখি এখানে কি 4 ইন্টু 6 মাইনাস 2t, তারপরে 1 ইন্টু 2t স্কোয়ার মাইনাস 5 6 30। এইভাবে তো করার পর দেখো এটা বিস্তার হয়ে গেল। এবার আমরা একটু ক্যালকুলেশন করি, জাস্ট গুণ করে যোগ বিয়োগ করবো। তাতে করে কি আসছে, 2t স্কোয়ার মাইনাস 11t প্লাস 9 আসছে। হাফ ইন্টু 2t স্কোয়ার মাইনাস 11t প্লাস 9, 2 কাটাকাটি করা যায়, তাহলে কি থাকবে, 2t স্কোয়ার মাইনাস 11t প্লাস 9 ইকুয়াল টু 39। আর 39 যদি বাম পাশে আসে, 9 আর 39 বিয়োগফল আসবে কত, মাইনাস 30। তাহলে কত আসছে, 2t স্কোয়ার মাইনাস 11t মাইনাস 30। এবার এটাকে মিডল টার্ম করো, 30 দুগুণে 60, আবার 4 15 60, অর্থাৎ 15 থেকে 4 বিয়োগ করলে 11 পাওয়া যায়। মিডল টার্ম করে ফেলো, 15 থেকে 4 বিয়োগ করলে যদি 11 পাওয়া যায়, তারপর এখান থেকে প্রথম ধাপে টি কমন নাও, তারপর দেবে 2 কমন নাও, তাহলে প্রতি ক্ষেত্রে পাবো 2t মাইনাস 15 পাবো উৎপাদক। তাহলে আবার 2t মাইনাস 15 কমন নেওয়ার পর পাবো 2t মাইনাস 15 ইন্টু টি প্লাস 2 ইকুয়াল টু 0। তো হয় এই উৎপাদকটা ইকুয়াল টু 0 অথবা এই উৎপাদকটা ইকুয়াল টু 0। ফলাফল কি দাঁড়াচ্ছে, টি সমান পাবো এখানের জন্য 15/2, আর এটা ইকুয়াল টু 0 ধরার বদলতে আমরা পাবো টি ইজ ইকুয়াল টু মাইনাসের 2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের প্রশ্নটা ছিল কি, এই ত্রিভুজের ক্ষেত্রফল 19.5 হলে টি এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল 19.5 ধরে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করেছি আমরা আমাদের ফর্মুলার সাহায্যে। করার পর যোগ বিয়োগ করার পর যে রাশিটা আসছে তাকে আমরা মিডল টার্মের সাহায্যে উৎপাদক করেছি। উৎপাদক বিশ্লেষণ করার পর আমরা বলেছি যে কোনো একটা উৎপাদক শূন্য হবে, যেহেতু উৎপাদক দুটার গুণফল শূন্য। তো যে কোনো একটা উৎপাদক শূন্য হওয়ার বদলতে আমরা টি এর মান পেয়েছি 15/2, আর এটা পেয়েছে মাইনাসের 2। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের টি এর কাঙ্ক্ষিত মান। তো এবার আমরা আরো একটা অঙ্ক করতে চাই, সেটা হচ্ছে কি, এবিসি ত্রিভুজ এবিসি এর এবিসি স্থানাঙ্ক 4 -3 13 0 -2 9 এইভাবে দেওয়া আছে। আর ডিইএফ হচ্ছে ত্রিভুজের বাহুগুলোর উপর এমনভাবে অবস্থিত যেন বিডি বাই ডিসি সি বাই ইএফ ইকুয়াল টু এফ বাই এফ পি ইজ ইকুয়াল টু 2। আসলে কি বলেছে খেয়াল করো, ডি বিন্দুর উপরে বিসির উপর ডিটা এমন ভাবে আছে যে বিডি বাই ডিসি ইজ ইকুয়াল টু 2:1। তো তোমরা তো জানো
আচ্ছা দেখো, বিডি অনুপাত ডিসি হলো কত, 2:1, অর্থাৎ ডি বিসি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। একইভাবে ই সি এ বাহুটাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে, এফ এবিটাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। এইভাবে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা। তো যদি থাকে, একটু প্রথমটার দিকে আমরা খেয়াল করি, ডি কি করছে, ডি বিসি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এই বিসি কে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। তো তোমরা ইতিমধ্যে আমাদের সেকেন্ড যে সেশনটা ছিল আকবর স্যার নিয়েছেন, ওখানে তোমরা দেখেছো যে অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তির জন্য আমরা একটা ফর্মুলা ওখানে ডিরাইভ করেছি এবং তার প্রয়োগ করেছি, ইতিমধ্যে শিখে ফেলেছো নিশ্চয়ই। তো দেখো, আমরা সেই সূত্র সাজিয়েছিল যে অনুপাতের প্রথম রাশি ইন্টু দ্বিতীয় বিন্দুর ভুজ প্লাস অনুপাতের দ্বিতীয় রাশি ইন্টু প্রথম বিন্দুর ভুজ বাই অনুপাতের রাশি দ্বয়ের যোগফল। কোটি ইজ ইকুয়াল টু অনুপাতের প্রথম রাশি ইন্টু দ্বিতীয় বিন্দুর কোটি প্লাস অনুপাতের দ্বিতীয় রাশি ইন্টু প্রথম বিন্দুর কোটি বাই অনুপাতের রাশি দ্বয়ের যোগফল। এই প্রক্রিয়া অনুসরণ করে আমরা ডি বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করেছি প্রিয় শিক্ষার্থীরা। একইভাবে দেখো, ই সি এ রেখাকে সি অনুপাত ই এ অর্থাৎ 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সেই ক্ষেত্রে আমরা পাই, দেখো একই ফর্মুলা প্রয়োগ করে আমরা ই বিন্দু স্থানাঙ্ক 2:1 নির্ণয় করতে পারি। একই ফর্মুলা ব্যবহার করে আমরা এফ বিন্দু স্থানাঙ্ক 10-1 নির্ণয় করতে পারি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দেখো, আমরা এ বি সি এর স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা তাহলে কি করতে পেরেছি, এই যে ডিইএফ এর স্থানাঙ্কটা নির্ণয় করতে পেরেছি। তারপর বলেছি কি দেখাতে, এবিসি অনুপাত ডিএফ ইজ ইকুয়াল টু 3:1। তাহলে আমরা এবিসি তিনটা শীর্ষবিন্দু জানি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। একইভাবে ডিএফ তিনটা বিন্দু আমরা এইমাত্র নির্ণয় করেছি, ডি ই এফ, এবং আমরা এই ক্ষেত্রে ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো, নির্ণয় করে ফেলি। ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল তাহলে কি হচ্ছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে শীর্ষ তিনটা বিন্দুর নিয়ে গঠিত একটা নির্ণায়ক, যেখানে নির্ণায়কের হাফ ইন্টু শীর্ষবিন্দু তিনটা নিয়ে গঠিত নির্ণায়ক, যেখানে নির্ণায়কের প্রথম কলাম হবে বিন্দুগুলোর ভুজ নিয়ে গঠিত, দ্বিতীয় কলামটা হবে বিন্দুগুলোর কোটি নিয়ে গঠিত, আর তৃতীয় কলামটা হবে 1-1-1 এইভাবে। তো ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলটা দেখো, এখানে বিস্তার করলে আমরা পাবো, নির্ণায়কটাকে আমরা বিস্তার করি, এই নির্ণায়কটাকে আমরা বিস্তার করি, বিস্তার করলে আমরা ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, করে ফেলি। বিস্তার করেছি আমি প্রথম সারি সাপেক্ষে, করার পর ক্যালকুলেট করেছি। তাহলে দেখো, যোগ করার পর ক্ষেত্রফল আসছে কত, 63 বর্গ একক, 63 বর্গ একক এই ক্ষেত্রফল আসছে। আবার ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফলটা একই প্রক্রিয়া অনুসরণ করে করব আমরা, হাফ ইন্টু একটা নির্ণায়ক, যেখানে নির্ণায়কের প্রথম কলামটা হচ্ছে বিন্দু তিনটার ভুজ নিয়ে গঠিত, দ্বিতীয় কলাম কোটি নিয়ে গঠিত, তৃতীয় কলামটা 1-1-1 এইভাবে গঠিত। এবার আমরা প্রথম সারি সাপেক্ষে বিস্তার করে ফেলি, বিস্তার করে আমরা এই অবস্থা পাই শিক্ষার্থীরা। এখানে ক্যালকুলেট করে আমরা পাবো ডিএফ এর ক্ষেত্রফল পাবো আমরা 21 বর্গ একক। এবার ত্রিভুজ এবিসি এর ডিএফ দিয়ে ভাগ করে দেয়, তাহলে এখানে 63/21 মানে 3 চলে আসবে। এই যে 63/21 মানে 3/1 চলে আসছে। তার মানে কি, ত্রিভুজ এবিসি অনুপাত ত্রিভুজ ডিএফ ইজ ইকুয়াল টু কত, 3:1। এটাই ছিল আমাদের ডিজায়ার, এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত ফলাফল প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা প্রথম ধাপে কি করেছি, এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া ছিল, আর ডিইএফ বাহুগুলোর উপরে ছিল 2:1 অনুপাতে, এগুলোর সাপেক্ষে ডিএফ এর স্থানাঙ্ক নির্ণয় করেছি। তারপরের ধাপে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি এবং ডিইএফ এর ক্ষেত্রফল নির্ণয় করেছি। ফাইনালি আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলকে ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে আমরা বলেছি তাদের অনুপাতটা হচ্ছে 3:1, যেটা ছিল আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো একটা অঙ্ক করতে চাই। এখানেও আমরা একই বিষয়কে ফলো করব, যে ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্য নিয়ে কাজ করব। এ বি সি ডি চারটা বিন্দু, তো এখানে চতুর্ভুজ কিচ্ছু বলে নাই, বলছে কি এ বি সি ডি চারটা বিন্দু, যাদের স্থানাঙ্ক এইভাবে দেওয়া আছে। এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে, সিডি কে এবি রেখাটা যে অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। এটা অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত সেটা আমরা
এখান থেকে বুঝতে পারছি না, তবে আমরা অনুপাত নির্ণয় করার পর ফলাফল দেখে আসলে বুঝতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এ বি সি এবং ডি চারটা বিন্দু স্থানাঙ্ক আমরা লিখেছি। অতঃপর আমরা বলছি সিডি কে এবি রেখাটি পি বিন্দুতে m1:m2 অনুপাতে বিভক্ত করে। আমরা কিচ্ছু বলিনি অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত, আমরা শুধু বলছি বিভক্ত করে। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক, আচ্ছা, তো আমরা এই ক্ষেত্রে যেটা করি সেটা কি অন্তর্বিভক্তি ধরে আমরা আসলে পি বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করেছি। তোমরা তো জানো কি পি বিন্দু স্থানাঙ্ক তাহলে কি হবে, এক্স মানে বিন্দুর ভুজ হবে, সিডি কে এবি রেখাটি তো ইয়ে করছে, তো সিডি সি, এটা হলো ডি, এটা সি, এটা হচ্ছে কি ডি। তাহলে অনুপাতের প্রথম রাশি ইন্টু দ্বিতীয় বিন্দুর ভুজ প্লাস অনুপাতের দ্বিতীয় রাশি ইন্টু প্রথম বিন্দুর ভুজ বা অনুপাতের রাশিদের যোগফল। আর কুটি ওয়াই হবে অনুপাতের প্রথম রাশি ইন্টু দ্বিতীয় বিন্দুর কুটি প্লাস অনুপাতের দ্বিতীয় রাশি ইন্টু প্রথম বিন্দুর কুটি বাই অনুপাতের রাশিদের যোগফল। এইভাবে আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করেছি প্রিয় শিক্ষার্থীরা। করার পর এ পি বি ত্রিভুজ তিনটাকে বিন্দু তিনটাকে সমরেখা হবে। কেন হবে, কারণ আমরা বলেছি পি সিডি কে এবি রেখাটি পি বিন্দুতে এত অনুপাতে অন্তর্বিভক্ত বিভক্ত করে। তো তার মানে কি পি বিন্দুটা কোথায় আছে, এবি রেখার উপর। পি যদি এবি রেখার উপর থাকে তাহলে এটা ত্রিভুজ গঠিত হবে না, অর্থাৎ আমরা যে ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করতে পারি সেটা ইকুয়াল টু কি আসবে, 0 আসবে। এবার আমাদের সূত্র অনুসারে আমরা ত্রিভুজ ক্ষেত্রফলটা নির্ণয় করেছি কি এ বিন্দু পি বিন্দু বি বিন্দুর ভুজ কুটি আর 1 1 এইভাবে বসে আসলে ফর্মুলা অনুসারে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করেছি। এবার বিস্তার করি, বিস্তার করার পর কি আসে দেখো, আসছে x - 5y - 5 = 0 প্রিয় শিক্ষার্থীরা। এবার x মানে কি, ভুজ পি বিন্দুর ভুজ, y মানে কি পি বিন্দুর কুটি, এই মানগুলো এখানে বসাই। বসানোর পর দেখো এরকম আসছে x এর মান এটা, y এর মান এটা। ক্যালকুলেট করি, m1 + m2 দ্বারা উভয়কে গুণ করে দেই, গুণ করলে এই অবস্থাটা চলে আসে। তারপর দেখো আমরা পাই 24 m1 = 16 m2, 24 m1 = 16 m2। এবার m2টা এই পাশে নিয়ে আসি আর 24টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে m1 বাই m2 = আসছে কত, 16/24 মানে 2/3, অর্থাৎ m1:m2 = 2/3। তো যেহেতু আমরা অন্তর্বিভক্তি ধরে কাজ করার বদলতে এটা প্লাসের মান আসছে, সুতরাং আমরা কি বলতে পারবো, এটা অন্তর্বিভক্ত করে। যদি এটা মাইনাস আসতো তাহলে আমরা বলতাম যে না অন্তর্বিভক্ত করছে, এটা বহির্বিভক্ত করে। তো যাই হোক m1:m2 নির্ণয় হয়েছে, তাহলে কত 2:3। তাহলে আমাদের ডিক্লেয়ারটা কি হলো, সিডি কে এবি রেখাটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা যদি একটি ক্লাস আরো একবার দেখি কি ঘটেছে ঘটনাটা। প্রশ্ন ছিল এ বি সি ডি চারটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া হচ্ছে, সিডি কে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তাহলে একটি ক্লাস যদি আমরা দেখি চারটা বিন্দু আমরা স্থানাঙ্ক ধরেছি, তারপরে আমরা এবি রেখার উপর একটা বিন্দু পি যেটা কি করছে, সিডি কে এই m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমাদের প্রথম ধাপে কাজ হলো এই m1:m2 কত সেটা নির্ণয় করা। তো এটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে কি করেছি, পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করেছি। তাহলে পি বিন্দু কি করছে, সিডি কে m1:m2 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই কারণে তো আমাদের কি হচ্ছে বিশ্বপ্রিয় শিক্ষার্থীরা, পি বিন্দু এবি কে m1:m2 এই অনুপাতে অন্তর্ভুক্ত করে। এর বদলতে আমরা পি বিন্দু সিডি কে m1:m2 এই অনুপাতে অন্তর্ভুক্ত করে, এর বদলতে আমরা এই পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করেছি। আর পি বিন্দু যেহেতু এবি রেখার উপর অবস্থিত, তখন আমরা কি করেছি, এর ক্ষেত্রফলটা 0 ধরেছি। 0 ধরে আমরা একটা x - 5y - 5 = 0 এরকম একটা আকার আসছে। এখানে x মানে তো পি এর ভুজ, y মানে পি এর কোটি, এটা বসিয়েছি। বসানোর পর একটু ক্যালকুলেশন করেছি। তারপর আমাদের কি আসছে, m1 আর m2 এর একটা কি বলে সম্পর্কিত রিলেশন চলে আসছে। এখান থেকে আমরা m1/m2
2/3 নির্ণয় করতে পেরেছি, সেটা ছিল আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো আজকে আমি ক্লাসটা এখানে শেষ করব, আজ এই পর্যন্তই। তো তোমাদেরকে বলবো যে আমরা যে সূত্রগুলো প্রয়োগ করেছি, সূত্রটা নির্ণয় করেছি, খুব সহজ একটা সূত্র, তোমরা আশা করি পারবা। আর এটা রিলেটেড যে অঙ্কগুলো আছে সলভ করো, ভালো লাগবে। সহজ চ্যাপ্টার, সহজ প্রবলেম, সহজ সূত্র, মনে রাখতে সহজ, অঙ্কগুলো করতে সহজ, আশা করি সবাই পারবা। তো আমি বলবো ম্যাথ জাস্ট ডু ইট। আর এখানে আমার বিদায় নিতে হচ্ছে। সবাই এই কোভিড-19 এই মহামারীর সময় নিজ গৃহে অবস্থান করো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং নিয়মিত পড়াশোনা করো। আর সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।